বাড়িতে এসে অভ্র গায়ত্রীকে জানায় কিভাবে অংশু পরমার সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিতে চাইছিল। তখন গায়ত্রী বলে, অভ্র তুমি এসব কী কথা বলছো? অংশু তোমার কাকা হয়, আর তুমি তার নামে এরকম কথা বলছো। এদিকে ইন্দিরা বুঝতে পারে অংশু কেমন মানুষ। ইন্দিরা মনে মনে ভাবে, এখন তো শুধু আমি নয়, বাড়ির সকলেই ধীরে ধীরে বুঝতে পারবে তুমি কেমন মানুষ, কেমন লোভী স্বার্থপর তুমি। এমনকি দিদিও বুঝতে পারবে। থেকে অংশু রাগারাগি করে ওখান থেকে চলে যায়। পরমা অভ্রকে বলে, আমার জন্য এতটা কেন ভাবছো অভ্র? আমি তো কয়েকদিন পর চলেই যাব। তাহলে আমার জন্য তুমি এতটা কেন করছো? কেন নিজেদের মধ্যে সম্পর্ক খারাপ করছো? আমি তো একটা বাইরের মেয়ে। অভ্র বলে, তুমি যতদিন এই বাড়িতে আছো ততদিন তুমি আমার স্ত্রী, আর আমি আমার স্ত্রীর কোনো ক্ষতি হতে দেব না। আশা করি তুমি এটা বুঝতে পারছো। অপরদিকে রুডির বাড়িতে পাওয়া মেডিসিনগুলো পরীক্ষা করে দেখা যায় সেগুলো ব্লিচিং ছিল, আর কিছুই নয়। এদিকে আদিত্যরও আর কিছু করার থাকে না, রুডিকে ছেড়ে দিতে হয়। রুডি সিগনেচার করার সময় ভয় পেয়ে যায়, বলে, না আমি সিগনেচার করতে পারবো না, কারণ আমি তো এখন কৃষ্ণর নাম নিয়ে রয়েছি, আর কৃষ্ণ আমার সিগনেচার একদমই আলাদা। আমাকে টিপছাপ দিতে হবে। যখনই টিপছাপ দেয় আদিত্যর মনে সন্দেহ জাগে। আদিত্য রুডিকে বলে, আপনি তো সুস্থ স্বাভাবিক, তাহলে আপনি সিগনেচার কেন করছেন না? রুডি বলে, এটা নিতান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, আমার এখন শরীরটা ভালো লাগছে না, আমি সিগনেচার করতে পারবো না, তাই আমি এটা করছি। আর আদিত্য, বেশি রাগারাগি করো না, বলা যায় না কখন কি হয়ে যায়, অতিরিক্ত কোনো জিনিসটাই ভালো না, আর বুঝে শুনে কাজ করে চলবে, ঠিক আছে? এরপর মিডিয়ার লোকজন রুডিকে ধরলে রুডি বলে, আপনারা সকলে নিশ্চয়ই এখন বুঝতে পারছেন যে আমি নির্দোষ, তাই আমাকে ছেড়ে দেওয়া হয়েছে, এখন আমি আসি। এরপর রুডি ওখান থেকে চলে যায়, আর দুজনকে ইশারা করে দিয়ে বলে যায় যেন কাজটা করে নেয়। অপরদিকে পরমা দীপার ছবিটা পেয়ে সেই ছবিটা ইন্টারনেটে সার্চ করে পরমা জানতে পারে দীপা লাবণ্য সেনগুপ্তর পুত্রবধূ ছিল। এবং পরমা সেটাকে নোট ডাউন করে নেয়, আর মনে মনে বলে, আমার কেন মনে হচ্ছে সুদীপা আর এই দীপা সেনগুপ্তর মধ্যে অনেক সম্পর্ক রয়েছে। ওনারা তো সবাই ভূমিকম্পে মারা গিয়েছিলেন, কিন্তু সুদীপার সাথে ওনাদের রিলেশনটা কিসের সেটা আমাকে খুঁজে বের করতে হবে। অনেকটা খারাপ ব্যবহার করে ফেলেছি আমি সুদীপার সাথে তখন, কিন্তু কি করব। ওই সময় সুদীপাকে আমার মনে হয়েছিল বলাটা প্রয়োজন নেই। না না, আমাকে আরও ভালো করে ভাবতে হবে। এদিকে আদিত্য রেগেমেগে বেরিয়ে যায়। সুদীপা আদিত্যর পেছন পেছন যেতে থাকে, আদিত্যকে ডাকতে থাকে। এরই মধ্যে দুজন গুন্ডা এসে আদিত্যকে আঘাত করতে যায়। তখনই সুদীপা চলে আসে আর আদিত্যর সামনে দাঁড়িয়ে পড়ে। সুদীপার মাথায় আঘাত লাগে। সুদীপা ওখানেই সেন্সলেস হয়ে যায় আর মাথা থেকে রক্ত পড়তে থাকে। এদিকে পরমার মনটা কেমন করে উঠছিল, তাই পরমা সুদীপাকে ফোন করে, কিন্তু আদিত্য ফোনটা রিসিভ করে পরমাকে বলে সুদীপা আর কথা বলতে পারবে না, সুদীপার কথা বলার অবস্থাতে নেই। এদিকে তখনই অভ্র চলে আসে। অভ্রকে দেখে পরমা ফোনটা স্পিকারে দেয়, আর অভ্র শুনতে পায় সুদীপার খুবই জোরে আঘাত লেগেছে মাথায়। অভ্র বলে, কোন হসপিটালে ভর্তি করেছিস বোনকে? আমি থাকতে আমার বোনের কিছু হবে না, আমাদের এখনই যেতে হবে পরমা, তাড়াতাড়ি চলো। আগামী পর্বে দেখা যায় সুদীপার অপারেশনের জন্য 40 লক্ষ টাকার প্রয়োজন রয়েছে। পরমা লাবণ্যস কোম্পানিটা রুডির কাছে বিক্রি করতে যায়, কিন্তু রুডি কোম্পানিটা নেবে না বলে দেয়। এদিকে আদিত্য অভ্রকে বলে, কী রে দাদা ভাই, টাকার জোগাড় হয়েছে? অভ্র বলে, না রে ভাই, এখনও হয়নি, আমরা কি বোনকে বাঁচাতে পারবো না? আদিত্যর বিয়ে করার ঘটনাগুলো মনে করতে থাকে, সুদীপার সাথে তার কাটানো মুহূর্তগুলো। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।